أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আসলে 5 মিনিট অনেক কম। প্রশ্নগুলো দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি। একটা হচ্ছে যে আমরা কেন ঐক্যবদ্ধ কণ্ঠস্বর বা একটা কি বলা যায় একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে একটা প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হচ্ছি ফিলিস্তিন কাশ্মীর বা মুসলিম উম্মার উপর যখন আগ্রাসন আসে সেই ইস্যুতে। আরেকটা কথা বলেছেন যে ইরান যখন প্রতিরোধী নেতৃত্ব দেয় তখন অন্যান্য সুন্নি আরব রাষ্ট্রগুলো তারা চুপ থাকে কেন? ফার্স্ট যে পার্টটা একটু ফার্স্ট বলার চেষ্টা করবো যেহেতু সময় কম। ফার্স্ট যে পার্টটা আপনি বললেন যে ইরান যখন প্রতিরোধী নেতৃত্ব দেয়, প্রথম দুইটা প্রবলেম আমি বলবো এই কোয়েশ্চেনের মধ্যে। প্রথম কথা হচ্ছে ইরান প্রতিরোধ করে না, ইরান প্রতিক্রিয়া দেখায়, প্রতিরোধ করে না। দেখেন একটা বিষয় হয়তো আপনি আমার সাথে দ্বিমত করবেন। দেখেন ইরান আসলে কি করতেছে, ইরান একটা প্রক্সি ওয়ার করতেছে হামাসকে দিয়ে, হিজবুল্লাহকে দিয়ে, তাই না, অথবা ইয়েমেনের হুতিদেরকে দিয়ে। তো দেখেন কার বিরুদ্ধে? মূলত ইসরায়েল পৃথিবীর ওয়ান অফ দা কি বলা যায় অ্যাডভান্স টেকনিক্যালি মিলিটারি টেকনোলজির দিক থেকে অ্যাডভান্সড একটা আর্মি, যার পারমাণবিক শক্তি আছে, যার পেছনে আছে হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অন্যান্য রাষ্ট্রগুলো। সো একটা কনভেনশনাল আর্মি যার এয়ারফোর্স হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য টপ এয়ারফোর্স। সো সেই একটা কনভেনশনাল আর্মি যখন হামলে পড়ে তখন কিন্তু সে তার পুরো শক্তি নিয়ে হামলা করে, লাইক তার এয়ারফোর্স, লাইক তার ইনফ্যান্ট্রি, স্থলবাহিনী, তার নেভি সমন্বিত অ্যাটাক চালায়, তাই না? আমরা ইরানে দেখলাম ইরানে কিভাবে অ্যাটাকটা করা হয়েছে, বা আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে কত লম্বা সময় ধরে এয়ার স্ট্রাইক করতেছে, তার ইনফ্যান্ট্রি, তার পদাতিক বাহিনী ঢুকে গিয়েছে, তার আর্টিলারি, গোলন্দাজ বাহিনী, কামান, ট্যাঙ্ক, এগুলো সব সহ। এর বিপরীতে প্রতিক্রিয়াটা কি? হামাস অথবা হিজবুল্লাহ তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এখন হামাস বা হিজবুল্লাহ এরা কিন্তু কোনো কনভেনশনাল আর্মি না, তাদের কোনো এয়ারফোর্স নাই, তাদের আসলে সেভাবে বলতে গেলে কোনো পদাতিক বা আর্টিলারি ইউনিট নাই যেটা কিনা কি বলা যায় ইসরায়েলের সাথে কম্পেয়ার করা যেতে পারে, অথবা পৃথিবীর অন্য কোনো রেগুলার আর্মির সাথে কম্পেয়ার করা যেতে পারে। এটা কম্পেয়ারেবল না অ্যাকচুয়ালি। দে আর এ প্যারামিলিটারি, জাস্ট সিম্পলি মেয়ারলি প্যারামিলিটারি, মিলিশিয়া ফোর্স বলা যেতে পারে, প্যারামিলিটারি বলা যেতে পারে সর্বোচ্চ। তো এই প্যারামিলিটারি যখন প্রতিক্রিয়া দেখায় তো সেটা আসলে প্রতিরোধ হয় না, এটা কাইন্ড অফ এক ধরনের প্রতিক্রিয়া। আর এটা ইনফ্যাক্ট ইরান যে নেতৃত্ব দিচ্ছে ব্যাপারটা এমনও না, বরং ইরান তার কি বলা যায় তার যে শিয়া রুলিং, সেই রুলিং এর পক্ষে একটা জাস্টিফিকেশন, বা মিডল ইস্টে আমরা জানি যে 1979 ইরানে যে রিভলিউশন হয়েছে, যার ফলশ্রুতিতে ইসলামিক রিপাবলিক অফ ইরান হয়েছে, যে ইসলামিক প্রজাতান্ত্রিক ইরান, যেটা মূলত হচ্ছে শিইজম বা শিয়া ইরান বলা যেতে পারে। ওরা তাদের মডেলটাকে অন্যান্য জায়গায় ইনস্টল করতে চায়, যার ধারাবাহিকতায় তারা হচ্ছে গিয়ে সাদ্দামকে উৎখাত করেছে এবং ইরাকে হচ্ছে এরকম ইরান মডেলে একটা শিয়া বেসড একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার তারা চেষ্টা করেছিল। তারপর ইনফ্যাক্ট তারা সেম কাজটা তারা করেছে সিরিয়াতে, যেমন যেটা দীর্ঘদিন ছিল, রিসেন্টলি আসাদের পতন হয়েছে। সেম কাজটা তারা করেছে হচ্ছে লেবাননে হিজবুল্লাহর মাধ্যমে, এমনকি ইয়েমেনে হুতিদের মাধ্যমে। ফলে এখানে যেটা হয় যে তার যে ইসলামিক রিপাবলিক অথবা তার যে রিভলিউশন, এটার পক্ষে যেন হচ্ছে একটা জনমত তৈরি হয় এবং লোকেরা যেন একটা গ্লোবাল পাওয়ার, গ্লোবাল বলবো না, রিজিওনাল পাওয়ার হিসেবে ইরানকে, সৌদি না, সুন্নি অন্য কোনো রাষ্ট্র না, বরং ইরানকে অ্যাকসেপ্ট করে নেয়। সেই জন্য হচ্ছে ইরান মূলত হচ্ছে এই ধরনের প্রতিরোধ গুলো করে। আর ইনফ্যাক্ট পাওয়ার কি বলা যায় স্ট্রাগলের দিক থেকে শুধুমাত্র সুন্নিদের সাথে যে ইরানের একটা পাওয়ার স্ট্রাগল রয়েছে ব্যাপারটা কিন্তু এমন না, তার জন্য একটা থ্রেট ইসরায়েল নিজেও। ফলে এইখানে ইসরায়েলকে ব্যস্ত রাখার জন্য এটা একটা কি বলা যায় কিছু অ্যাক্টিভিটিস লাইক হামাসকে দিয়ে অথবা হিজবুল্লাহকে দিয়ে অথবা হুতিদেরকে দিয়ে। তো এটা আসলে প্রকৃত অর্থে পুরোপুরি প্রতিরোধ বলা যায় না, আসলে প্রতিক্রিয়া। এরপরেও যদিও ইরান এটা কমপ্লিট প্রতিরোধ যেটা বা নেতৃত্ব যেটা সেটা করতেছে না, তারপরে ইরানকে ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ এই জন্য যে ইরান যেটা করেছে অন্যান্য সুন্নি রাষ্ট্রগুলো সেটাও করে নাই। বরং আপনি যেটা বললেন সুন্নি রাষ্ট্রগুলো নীরব থাকে, আমি বলবো সুন্নি রাষ্ট্রগুলো নীরব থাকে না, বরং সুন্নি রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষ নেয়। আপনারা খেয়াল করেছেন যে এই সমস্ত সুন্নি মূলত এরা সুন্নি রাষ্ট্র বলে নিজেদেরকে দাবি করে, সুন্নি লিডার বলে দাবি করে, এরা মূলত ওয়েস্টের পাপেট, ওয়েস্টের দালাল। তারা আসলে আহলুস সুন্নাহর কোনো অংশই না, তারা আসলে আহলুল ওয়েস্ট, এরা হচ্ছে কুফফারদের দালাল। হ্যাঁ, এরা কি করেছে দেখেন, যখন ইরান তার উপর কি বলা যায় একটা অযৌক্তিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল আমেরিকার ইন্ধনে, সে যখন এর প্রতিক্রিয়া দেখিয়েছে, ক্যালকুলেটিভ প্রতিক্রিয়া, যখন সে মিসাইল মেরেছে, এই মিসাইল গুলো আকাশে ধ্বংস করেছে জর্ডান। এই সুন্নি রাষ্ট্র নিজেদেরকে নিজেকে যে কিনা সুন্নি লিডার হিসেবে দাবি করে, জর্ডান ধ্বংস করেছে। ইরাকের এয়ারবেস থেকে সেটাকে ধ্বংস করা হয়েছে। ইনফ্যাক্ট যখন আমেরিকা অ্যাটাক করলো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে,
এর প্রতিক্রিয়ায় যখন ইরান একটা ক্যালকুলেটিভ রিয়াকশন দেখালো, কাতারের আলুবেইত এয়ারবেইজে যখন সে মিসাইল মারলো, সে এই মিসাইল গুলোর একটা বড় অংশ কাতার আকাশে ধ্বংস করছে। এবং কি কি বলা যায়, আপনার ইরানের যে তাদের যে রাষ্ট্রদূত তাকে তারা সামন করেছে, মানে ডেকে পাঠিয়ে তলব করেছে। তো এখানে যে বিষয়টা আপনি বললেন যে সুন্নি রাষ্ট্রগুলো তারা আসলে নীরব থাকে, আমি বলবো তারা নীরব থাকে না, তারা মূলত আমেরিকার পক্ষ নেয়, তারা মূলত হচ্ছে ইসরায়েলের পক্ষ নেয়। ঠিক আছে, আপনি খেয়াল করে দেখেন যে আব্রাহাম অ্যাকর্ড 1920 যে আব্রাহাম অ্যাকর্ডের ভিত্তিতে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের যে কি বলা যায় যে ঘোষণা দিয়েছে, তারা কারা? তারা কি কোনো শিয়া রাষ্ট্র দিয়েছে? তারা কিন্তু দিয়েছে হচ্ছে, আমি একটা বারবার বলি যে এর দ্বারা আমার মনে করিয়েন না যে আমি কিন্তু শিয়াদের প্রতি সিম্প্যাথেটিক, আমি আসলে জাস্ট রিয়েলিটিকে উপস্থাপন করতেছি। আব্রাহাম অ্যাকর্ডের ভিত্তিতে যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণ, সব ডিপ্লোম্যাটিক আপনার কি বলা যায় বাণিজ্যিক রাজনৈতিক সব ধরনের সম্পর্ক স্বাভাবিকরণের যে চুক্তি করেছে, সে কে করেছে? বাহরাইন করেছে, ইউএই করেছে, সুদান করেছে, মরক্কো করেছে, সবগুলো হচ্ছে সুন্নি কান্ট্রি। ঠিক আছে, তো বিষয় হচ্ছে এই সুন্নি কান্ট্রিগুলো মূলত, যদিও কান্ট্রিগুলো সুন্নি ইসলামিক কান্ট্রি, কিন্তু এই লিডাররা কারা? আসলে লিডাররা হচ্ছে আহলুল কুফার, এরা হচ্ছে আহলুল সুন্নাহ না, এরা আহলুল কুফার, আহলুল ওয়েস্ট। এরা মূলত ওয়েস্টের এজেন্ডা বাস্তবায়ন করে, ওয়েস্ট রাক্ষস হোক এমন কোনো কিছুই করে না, ফলে ওয়েস্টকে খুশি করার জন্য তারা ইসরায়েলের পক্ষ নেয়। এমনকি তারা ইরানকে তাদের শত্রু জ্ঞান করে ইসরায়েলের চাইতো, সেজন্য তারা ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে দুর্বল করতে চায়, কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে যদি কোনো কারণে ইরান এখানে পাওয়ারফুল হয়ে যায়, তাহলে যেটা হবে ইরান মডেলের রিভলিউশন তাদের দেশগুলোতে ট্রান্সফার হতে পারে। যে কারণে শুধুমাত্র তারা ইরান না, ইনফ্যাক্ট তারা, আমি শেষ করতেছি, ইনফ্যাক্ট তারা ইখওয়ানের উত্থানকেও তারা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। যখন কিনা মিশরে আপনারা মনে আছে 2012 সালে যখন ইখওয়ানুল মুসলিমিন তারা পাওয়ারে এসেছিল, এটা কিন্তু এই সুন্নি ইখওয়ানুল মুসলিমিন একটা সুন্নি একটা গ্রুপ, তাই না, একটা সুন্নি ইসলামিক গ্রুপ। সো সেই সুন্নি গ্রুপের উত্থানকেও কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নাই, এই ভয়ে যে মেবি ইখওয়ানের যে সাকসেস সেটা তাদের চলে আসতে পারে এই রাজতান্ত্রিক সৌদিতে অথবা হচ্ছে মরক্কোতে অথবা হচ্ছে বা আপনার জর্ডান বা অন্য কোনো দেশে। ফলে তারা তাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে এরা হচ্ছে কিভাবে ক্ষমতা এসেছে সেটা যদি একটু আলোচনা করতে পারতাম ভালো হইতো, হিস্টোরিক্যাল ফ্যাক্টস গুলো, কিভাবে ব্রিটেনের সহযোগিতায় আজকের সৌদ বংশ পাওয়ারে এসেছে, শরীফ হোসেনরা কিভাবে ব্রিটেনের সহযোগিতায় উসমানীয় খেলাফতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফলে এরা জানে যে এরা আসলে কোনো জনগণের জনস্বার্থে তারা আসে নাই, তারা আসছে মূলত হচ্ছে পশ্চিমাদের পদলেহন করে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ফলে সবসময় তাদের মধ্যে একটা ভয় কাজ করে, এই বুঝি জনগণ আমাদের বিরুদ্ধে ফুসে উঠলো, আর এই বুঝি ইরান আমাদের জনগণকে সহযোগিতা করলো, অথবা ইখওয়ান আমাদের জনগণকে সহযোগিতা করলো, ইত্যাদি কারণে তারা নিজেদের অস্তিত্বের স্বার্থে তারা আসলে ইসরায়েলের পক্ষ নেয়, পশ্চিমাদের পক্ষ নেয়। পশ্চিমাদের প্রতি কৃতজ্ঞতা বোধ একটা কারণ বটেই। আর আমি বলবো যে তারা আসলে নিষ্ক্রিয় থাকে না, বরং তারা ইসরায়েলের পক্ষ নেয়, পশ্চিমাদের পক্ষ নেয়। জাযাকাল্লাহু খাইরান। ও আচ্ছা, আপনার একটা পার্ট ছিল, আমি এটা ভুলে গিয়েছি যে আপনার একটা বলেছেন যে ফিলিস্তিন এবং কাশ্মীর ইস্যুতে উম্মাহ কেন ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হতে পারে না। শর্টলি একটু বলতে যাচ্ছি যে দেখেন আসলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে উম্মাহ কিন্তু ঐক্যবদ্ধ। আপনি দেখেন ফিলিস্তিনে যখন আগ্রাসন হচ্ছে তখন সারা দুনিয়ার মুসলিমরা কিন্তু প্রতিবাদ করতেছে, কাশ্মীরে যদি আজকে কোনো কিছু হয় সারা দুনিয়ার মুসলিমরা কিন্তু প্রতিবাদ করে। সেখানে দুইটা পার্ট, একটা হচ্ছে মুসলিম উম্মাহ আর একটা হচ্ছে এই উম্মার শাসক বর্গ। এই শাসক বর্গ আমি একটু আগে বলেছি যে এরা হচ্ছে পশ্চিমা পাপেট, এরা আহলুল ওয়েস্ট, আহলুল কুফার। ফলে এই শাসক বর্গ তারা যেটা করে তারা হচ্ছে উম্মার ঐক্য প্রক্রিয়াকে জাতীয়তাবাদের দোহাই দিয়ে তারা ঠিকিয়ে রাখে। মূলত দেখেন জাতীয়তাবাদ বা জাতি রাষ্ট্রের দোহাই দিয়ে তারা ঠিকিয়ে রাখে, সত্যিকার অর্থে এরা কিন্তু জাতীয়তাবাদীও না। একটা জাতীয়তাবাদী নেতা কি করবে? তার সম্পদগুলোকে জাতীয়করণ করবে, অন্য কোনো জাতি যেন তার সম্পদগুলোকে কুক্ষিগত করতে না পারে সেটাকে সে এনশিওর করবে। অথচ আমরা এই সমস্ত পশ্চিমা পাপেটগুলোকে কি দেখি? দেশের তেল গ্যাসকে তারা ইজারা দেয় হচ্ছে পশ্চিমা কোম্পানিগুলোর কাছে। আমাদের এই যে সাবেক উৎকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কি বলছিল যে এর আগের বার ক্ষমতায় আসতে পারে নাই কারণ হচ্ছে গ্যাস চুক্তি করে নাই আমেরিকার সাথে, আমেরিকাকে গ্যাস দিতে রাজি হয় নাই, ফলে সে ক্ষমতায় আসতে পারে নাই। মানে স্পষ্ট যে খালেদা জিয়া গ্যাস দিতে রাজি হয়েছিল। ফলে এরা মূলত আসে হচ্ছে ওয়েস্টের পারপাস সার্ভ করার জন্য, এরা উম্মার কোনো পারপাস সার্ভ করা অথবা জাতীয় স্বার্থ বা জাতীয়তাবাদী যে বয়ান তারা আমাদেরকে উপস্থাপন করে আমাদেরকে বিরত রাখে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে, সেই জাতীয়তাবাদী স্বার্থ তারা আসলে সার্ভ করে না, মূলত তারা আসলে নিজেদের স্বার্থকে রক্ষা করে। এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, সম্পদগুলো সব ওয়েস্টের ব্যাংকে জমা রাখে, পশ্চিমা ব্যাংকে বা পশ্চিমা প্রতিষ্ঠানে এরা হচ্ছে লগ্নি করে, বিনিয়োগ করে। যদি আজকে পশ্চিমার বিরুদ্ধে যায় তাহলে তাকে হচ্ছে পাওয়ার থেকে সরানো হবে, অথবা তার সম্পদগুলোকে পশ্চিমারা হচ্ছে দখল করে নিবে, ইত্যাদি কারণে তারা পশ্চিমারা নাখোশ হয়, এমন কোনো কিছু করে না। ফলে আসলে উম্মাহ কিন্তু ঐক্যবদ্ধ। সমস্যা হচ্ছে এই সমস্ত পাপেট রুলার গুলা যারা আমাদের ঐক্যকে ঠিকই রেখেছে এই সমস্ত আর্টিফিশিয়াল বাউন্ডারি ক্রিয়েট করে এবং হচ্ছে জাতীয়তাবাদের মতন এরকম একটা বস্তা বস্তা হারাম একটা মতবাদকে ব্যবহার করে। জাযাকাল্লাহু খাইরান।